অলরাইট, সো এরকম অস্ট্রেলিয়াকে কখনো দেখেছেন যে হোয়াইট ওয়াশ বাঁচাতে পেরে এত খুশি? আপনি যদি আগের দুটো ম্যাচ ফলো না করেন, আজকের ম্যাচ শেষে যখন টান টান উত্তেজনা খেলার, এবং আপনি খুবই অবভিয়াসলি আমরা ম্যাচটা সবাই দেখছিলাম, শেষ দিকে যেভাবে জমে উঠেছিল খেলা আউট অফ দ্য ব্লু, এবং সেই জায়গাটায় অস্ট্রেলিয়া যখন ম্যাচটা শেষ পর্যন্ত জিতলো, তাদের যে খুশি রে ভাই, এটা দেখে আমারও খুশি লাগছে, আমারই মন ভরে গেছে। যাক, বাংলাদেশ বরং না জিতে ভালো হয়েছে, ওরা অ্যাটলিস্ট এইটুকু খুশি দিয়ে তো বাসায় যাক। মানে অস্ট্রেলিয়ার মতো দল হোয়াইট ওয়াশ এড়াইতে পেরে মনে হচ্ছে তারাই সিরিজ জিতছে। সিরিয়াসলি আমি ওই মোমেন্টটা মনে হচ্ছিল, পরে বাংলাদেশ কি এই ম্যাচে জিতলে কি সিরিজ কি হেরে গেল নাকি অস্ট্রেলিয়া জিতে গেল, পরে বুঝলাম যে না, অস্ট্রেলিয়া হোয়াইট ওয়াশ এড়াই এত খুশি। আচ্ছা, সো এইটা হচ্ছে বাংলাদেশের প্রাপ্তি অবশ্যই, যে অস্ট্রেলিয়াকে এইরকম একটা টাইম তারা দিতে পেরেছে। তবে বাংলাদেশের সঙ্গে অস্ট্রেলিয়ার ম্যাচের আমি আগের ভিডিওতে বলেছিলাম যে সেই অজি মানসিকতা অভাব, কোনো একটা এক্স ফ্যাক্টর নাই এই টিমে। সেই অস্ট্রেলিয়ান অহমে আঘাত লেগেছে বোধহয় তাদের। আমার ওই ভিডিওর পরেই এই ম্যাচে আমরা একটা অজি মানসিকতা দেখলাম। কুপার কনলি, হোয়াট অ্যান ইনিংস ইনফ্যাক্ট। তিনি তার ক্যারিয়ারের লিস্টে কোনো সেঞ্চুরি ছিল না, আইপিএলে সেঞ্চুরি করেছিলেন। ইন্টারেস্টিং, সেই লোকটা এই প্রথমবারের মতো সেঞ্চুরি করলো, এবং শুধু সেঞ্চুরি না, একটা ম্যাচ জেতানো ইনিংস খেললো তিনি। যদিও শেষ দিকে তার ব্যাটিং বেশ বেশ প্রশ্নের জন্ম দিয়েছে, সেসবেও যাব। তার আগে বাংলাদেশের এই সিরিজের জয়ের যে মেসেজটা কি, বাংলাদেশের এই সিরিজ থেকে কি কারণে জিতলো? বিকজ বাংলাদেশ আবার প্রপার প্রপার পেস অ্যাটাক নাও, এবং এই পেস অ্যাটাক কতটা শক্তিশালী দেখেন। বেঞ্চ থেকে এসে একজন ক্রিকেটার শরীফুল ম্যাচ জয়ের নায়ক অলমোস্ট হয়ে গিয়েছিলেন, 6 উইকেট নিয়ে নিয়েছেন। আপনার প্রাইম বোলার যখন কোনো কারণে থাকছে না বা নেই, সেই জায়গায় আপনি যখন এরকম ব্যাকআপ পেসারকে দিয়েও এরকম সফলতা পান, দ্যাটস ওয়েন ইউ নো যে আপনি টিম হিসেবে এখন কোন শক্ত জায়গাটায় দাঁড়িয়েছেন। আমরা যে পাইপলাইন বাংলাদেশ দলের এই সমস্ত কথা বলি, অ্যাটলিস্ট বোলিংয়ে সেই জায়গাটা একদমই পূরণ হয়ে গিয়েছে, এটা আমরা নিশ্চিত করেই বলতে পারি। ম্যাচের শুরু থেকে আসি। এই ম্যাচের একাদশে মাহাদি ঠিক কেন আমি ঠিক জানি না। তিনি কি টি-20তে খুব ভালো পারফরমেন্স করেছেন, সে কারণেই তাকে এই পুরস্কার, যেটা আমরা বাংলাদেশের ক্রিকেটে অলওয়েজ দেখে থাকি। একজন ক্রিকেটার ওয়ানডেতে ভালো করছেন, তাকে টেস্ট টিমে নাও। সে টেস্টে ভালো হচ্ছে, তাকে টি-20তে নাও। এবার মাহাদি টি-20তে ভালো করলো, তাকে ওয়ানডে টিমে নেওয়ার মানেটা কি? যেখানে ইউ হ্যাভ অলরেডি রিশাদ হোসেন, ভাই এই ক্রিকেটারকে আপনার দরকার, তাকে কনফিডেন্স দেওয়া দরকার। আপনি বারবার 2027 ওয়ানডে বিশ্বকাপের কথা বলতেছেন, সেখানে কি আপনি একজন স্পিনার নিয়ে যাবেন না, লেগ স্পিনার? সো রিশাদকে আপনি প্রতি ম্যাচে খেলাবেন না, বাট মেক হিম রেডি। তাকে ওরকম বেঞ্চে শক্তিশালী জায়গায় সেট করেন, যেরকমটা শরীফুল আজকে করেছে। সো রিশাদকে ওইভাবে প্রিপেয়ার রাখাটা দরকার বাংলাদেশ দলের জন্য। ব্যাটিং নিয়ে আসলে খুব বেশি প্রশ্ন নেই। এগেইন তৌহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকতের আমার মনে হয় আগামী বিশ্বকাপ পর্যন্ত তাকে এই দলের জায়গাটা লিখে দেওয়া উচিত, যে মোসাদ্দেক ইউ আর প্লেইং টিল দ্য ওয়ার্ল্ড কাপ, সো তুমি তোমার খেলা খেলো। একটা ছেলে দেখেন, তার দলে ইনক্লুশন, আমরা বারবার বলছিলাম সাকিব আল হাসানের অভাব, সাকিব আল হাসানের অনুপস্থিতি, মিরাজ হবেন কিনা, মোসাদ্দেক হোসেন সৈকত হবেন আমি তা বলছি না, বাট অ্যাটলিস্ট হি মেক্স হাফ অফ ইট। মানে আপনি যখন এরকমভাবে ব্যাটিং এবং বোলিং টানা 3 ম্যাচ এগেনস্ট আ টপ টিম লাইক অস্ট্রেলিয়া পারফর্ম করবেন, তখন দেয়ার শুড বি সামথিং। সৈকত ডিপিএল এর টানা পারফর্ম করে আসছিলেন, এবং প্লিজ সৈকতকে এখনই টেস্ট বা টি-20তে খেলানোর দরকার নাই, তাকে ওয়ানডেতে খেলান আপাতত। সো সৈকত ইজ দ্য আলটিমেট, আমি বলবো যে ফাইন্ডিংস অফ বাংলাদেশ ক্রিকেট টিম এগেনস্ট অস্ট্রেলিয়া দিস সিরিজ। সো সৈকতকে আমার মনে হয় যে একেবারে লিখে দেওয়া উচিত বাংলাদেশ দলে, তার যেন ওই টেনশন নিয়ে খেলতে না হয়, তাহলে আমার মনে হয় তার কাছ থেকে আরো বেটার পারফরমেন্স পাবো। শেষ দিকে অবশ্য সৈকতের ব্যাটিং, আমি বলবো তিনি 43 বলে 50 করে শেষ পর্যন্ত তার রান হয়েছে 56 ফ্রম 51 বলস, অর্থাৎ তিনি 8 বলে 6 রান করেছেন। শেষের 5 ওভারে বাংলাদেশ মাত্র 32 রান করেছে 2 উইকেট হারিয়ে। এইটা একটু 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 প্যাথেটিক। বাংলাদেশ দলের টোটাল আমি ভাবছিলাম 280+ তো হবেই, সেখানে সেটা হয়নি। সেটা হলে আমরা ম্যাচটা নিশ্চিতভাবে জিতি, কিন্তু এটাও বাদ দিই, এই উইকেটে এই রান অনেক রান। এবং হ্যাঁ, এই উইকেটের জন্য তো একটা সাধুবাদ দিতেই হবে মিরপুরের। উইকেট কতটা বদলে গেছে দেখেন। এবং আমাদের চিফ কিউরেটর এই ভদ্রলোক যখন বলেছিলেন যে একটু সময় দাও আমাকে, আইল ডু ইট, আমরা বিপিএলে সেটা পাইনি, বিপিএলে তার প্রথম অ্যাসাইনমেন্ট ছিল, কিন্তু নাও ইটস রেডি প্রবাবলি। ওয়েল ডান, ভেরি ওয়েল ডান। মিরপুরের শুধুমাত্র পিচ কিউরেটর না, মিরপুরের যারা গ্রাউন্ডসম্যান তারাও আসলে দারুণ কাজ করেছে বৃষ্টির মধ্যে খেলাটাকে কন্টিনিউ করার জন্য যা যা করা দরকার। মিরপুর তো এরই মধ্যে বিশ্বের শ্রেষ্ঠ ওয়াটার ড্রেনেজ সিস্টেমের পুরস্কার পেয়ে যাচ্ছে, মানে অঘোষিতভাবে। ব্যাটিংয়ের কথা বলছিলাম অস্ট্রেলিয়ার, সেখানে ধরুন এই যে একজন কুপার কনলির কথা কেন বললাম, অস্ট্রেলিয়া আপনার নিশ্চয় মনে আছে, সেটা হচ্ছে এক ভদ্রলোক জেসন গিলেস্পি নাম। তার ক্যারিয়ারে জীবনে ডাবল সেঞ্চুরি ছিল না, বাংলাদেশের সঙ্গে টেস্টে ডাবল সেঞ্চুরি করে ফেলেছিলেন।
প্যাট কামিন্সের কথা নিশ্চয়ই মনে আছে, আরেকটা হিরোইক ইনিংস তিনি খেলে ফেলেছিলেন বাংলাদেশের সঙ্গে প্রথম টেস্টে, যেটা বাংলাদেশ তাদেরকে হারিয়েছিল, অলমোস্ট এই লোক একাই ম্যাচ জিতিয়ে দিচ্ছিল ব্যাটসম্যান হিসাবে, তাও আবার। সো এরকম একজন অস্ট্রেলিয়ান তো কেউ না কেউ আসবে আমি খুঁজছিলাম, এবং থার্ড ওয়ানডেতে উই ফাইনালি গট দ্যাট ইন কুপার কনলি। বাট বাংলাদেশ যে কেমনে এই ম্যাচে ব্যাক করলো আপনি চিন্তা করেন, 36 বলে 30 রান দরকার, এই সময় তাসকিনের ওই ওভারে 3টা ছক্কা মারলো কোনলি, এবং ওভার শেষ হলো, বাংলাদেশের শেষ 5 ওভারে 30 বলে দরকার 9 রান, হাতে আছে 5 উইকেট। 30 বল 9 রান দরকার, 5 উইকেট আছে। এই সময় অস্ট্রেলিয়া ডিড দ্য পাকিস্তান থিং। কেন বললাম? পাকিস্তান সাধারণত এরকম সময় এই ধরনের অদ্ভুতরে কলাপস করে, চক করে। সাউথ আফ্রিকা, ইয়াস, সাউথ আফ্রিকা এরকম চোখ করে, কিন্তু বাংলাদেশের এই ক্ষেত্রে আসলে ফুল ক্রেডিট গোজ টু বাংলাদেশি বোলার, স্পেশালি শরীফুল। হোয়াট আ বোলিং পারফরম্যান্স এগেইন, যে তিনি আসলে একাদশে ছিলেন না, হঠাৎ করে ফিরলেন এবং ফিরেই একদম তাক লাগানো পারফরমেন্স। কিন্তু বাংলাদেশের মনে হয় কোনো 7 উইকেটের একটা কার্স আছে। দেখেন, এর আগে আরো 4 জন বোলার 6 উইকেট পাইছে, মাশরাফি, মুস্তাফিজ, রিশাদ ইভেন। শরীফুল এখানে আজকে 7 উইকেট পেয়ে যেতেন, বাংলাদেশের ইতিহাসে যেটা নাই। কিন্তু তানজিদ তামিম ওই ক্যাচটা ফেলে, মানে একটা ভয়ঙ্কর অপরাধ করছেন তামিম। ওই ক্যাচটা নিলে বাংলাদেশ ম্যাচটাও যেত এবং শরীফুলের 7 উইকেটে অমর হয়ে যান তিনি। এই 7 উইকেটের অপরচুনিটি বাংলাদেশের কোনো বোলার বা পেসার আবার কবে পাবে, আই ডোন্ট নো। সো ওই জায়গাটায় বাংলাদেশ আসলে শুধু ম্যাচটা ফেলে দিছে। অবভিয়াসলি শরীফুলকেও 7 উইকেট থেকে হারাইছে, এবং বাংলাদেশের তখন স্টিল মুস্তাফিজ, আমরা জানতাম মুস্তাফিজ একজন আছেন, তিনি হি ক্যান ডু দ্য ইম্পসিবল, এবং সে ওই রকম মোমেন্টে মুস্তাফিজের ওই ওভার এবং কোন লিগে ফেরানো ম্যাচটা আবার বাংলাদেশের দিকে হেলে দেয়। অ্যান্ড দেন শান্ত ডিড দ্য মিস্টেক। আজকের ম্যাচে শান্তর ক্যাপ্টেন্সি ভালো ছিল, হি ডিড ওয়েল এক্সেপ্ট দ্যাট লাস্ট ওভার। 2টা ডিসিশন ভুল নিয়েছেন, একটা হচ্ছে বোলিংয়ে তাসকিনকে আনা, ইট ওয়াজ টোটালি রং ডিসিশন। তাসকিন ওয়াজ নট হ্যাভিং আ গুড ডে, তাসকিনের আজকে ভালো দিন যাচ্ছিল না, এবং ওই সময় দুজন রাইট হ্যান্ডার অস্ট্রেলিয়ান টিমে, প্রবাবলি কমেন্টেটররা বলছিলেন তানভীরকে আনার কথা, লেফট আর্ম স্পিনার, এবং অস্ট্রেলিয়ার এই ক্রিকেটাররা, এই জ্যাম্পা ম্যাম্পা এসে আমাদের স্পিনারকে খেলতে পারতো বলে আমার অ্যাটলিস্ট মনে হয় না। বাট তাসকিন, সো ওইটা ছিল ভুল ডিসিশন। আরেকটা ভুল ডিসিশন হচ্ছে, দেখেন যে সিঙ্গেলসটা একদম গিফট করেছে বাংলাদেশ। আপনি এরকম মোমেন্টে, বাংলাদেশ অলরেডি জরিমানা পাইছে, একটা ফিল্ডার ইনসাইড দ্য সার্কেল, আপনি অফ সাইডে বল করছেন তাসকিন, অথচ স্কোয়াডে কোনো ফিল্ডার নেই, আই মিন পয়েন্টে এবং মিড অফের মাঝখান দিয়ে, কাভারের মাঝখান দিয়ে বল চলে গেল একেবারে ডিপে, অনায়াসে একটা সিঙ্গেল বাংলাদেশ গিফট করলো। তারপর পরে আমি দেখলাম সৌম্য বলছিল যে ভাই এখানে ফিল্ডার দেন, বাংলাদেশ অবভিয়াসলি তখন সেখানে ফিল্ডার আনছে, এবং তাসকিন আবারও বোকার মতো আবারও ফুলার লেন্থে বল করলেন। ভাই আগের বলটা ফুলার করছোস, ডট পাইছোস, লাস্ট ওভার এটা তোকে তো ভেরিয়েশন আনতে হবে, এবং তাসকিন বললো না, আজকে তাসকিনের দিন ছিল না আসলে। সো বাংলাদেশের জন্য আসলে শেষ পর্যন্ত আপনার স্কোর কার্ড দেখলে হতাশা হবে যে এরকম ম্যাচে মোস্তাফিজের 1 ওভার তখনও ছিল, বল করতে পারেননি।